আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের লাভ ও ক্ষতি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জাতিসংঘের মহাসচিব হয় তাহলে বাংলাদেশের কী লাভ আর কী ক্ষতি? ক্ষতি আছে, এজন্যই বলছি কী লাভ ক্ষতি। আগে আমরা আলোচনা করে দেখব জাতিসংঘের মহাসচিব হতে কী লাগে। একজন ব্যক্তি যদি জাতিসংঘের মহাসচিব হতে হয় তাহলে প্রথমে তাকে নিরাপত্তা পরিষদের যে 15 জন সদস্য থাকে তার ভিতর 5 জন স্থায়ী। এই 15 জন সদস্যের ন্যূনতম 9 জন সদস্যের সমর্থন লাগে। 15টি সদস্যের 9টি সদস্য রাষ্ট্রের সমর্থন লাগে এবং অন্যান্য যে 5টি সদস্য, আরও 6টি যে সদস্য থাকে তার ভিতরে 5টি থাকে স্থায়ী সদস্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। এর কোনো একটি রাষ্ট্র যদি ভেটো দেয় তাহলে সে মহাসচিব হতে পারে না। এরপরে এটা হচ্ছে তার প্রাথমিক মনোনয়ন ধাপ। মনোনয়ন দেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদ, যেখানে আমাদের খলিলুর রহমান সভাপতি হয়েছেন, এই পরিষদের 2/3 ভোটে এটা পাশ হতে হয়। মানে 193টি রাষ্ট্র আছে এখানে নিবন্ধিত। 193টি রাষ্ট্রের 3 ভাগের 2 ভাগ রাষ্ট্র তাকে ভোট দিতে হয়। দেওয়ার পরে তিনি জাতিসংঘের মহাসচিব হন। জাতিসংঘের মহাসচিবের যোগ্যতা হতে হবে 3টা। একজন যদি জাতিসংঘের মহাসচিব হতে হয় তাকে 3 ধরনের যোগ্যতা থাকতে হয়। একটা হচ্ছে কূটনৈতিক দক্ষতা। সারা বিশ্বের সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সাথে তার একটা ভালো বোঝাপড়া থাকতে হয়। এই বোঝাপড়াটা দৃশ্যমান, সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে, যে না তিনি সবার সাথে পরিচিত, সবার কাছে গ্রহণযোগ্য, সবার সাথে 2-5 বার সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন কর্ম তৎপরতামূলক কাজে ওই প্রায় অধিকাংশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের সাথে তার লেনদেন, আদান প্রদান, যাতায়াত আছে। এটা একটা। আরেকটা আছে যে প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে তাকে। এটা জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান হতে পারে, অথবা কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার যোগ্যতা থাকতে হবে দীর্ঘদিন। এরপরে তিনি অবশ্যই নিরপেক্ষ হতে হবে, কোনো রাষ্ট্রের প্রতি বায়াসড হলে হবে না। তাই ডক্টর ইউনূসের প্রশাসনিক দক্ষতার ভিতরে যেগুলো মূল্যায়ন করা হচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের হাই লেভেল টাস্ক ফোর্স অন দি গ্লোবাল ফুড ক্রাইসিস। সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বা মানুষের অধিকার নিয়ে যারা কাজ করে তাদের এই সংগঠনগুলোর যে খাদ্য বিষয়ক যে কর্মসূচি থাকে, এই কর্মসূচিমূলক যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করে এই সংস্থাটি, হাই লেভেল টাস্ক ফোর্স অন দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস। এবং জাতিসংঘের বিভিন্ন যে ফোরাম আছে এই ফোরামগুলোর ভিতরে সমন্বয় সাধন করে থাকে। এই ফোরামের সভাপতি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তেনার নিজস্ব প্রতিষ্ঠান আছে ইউনূস সেন্টার সহ আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগমূলক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান আছে ইউনূস সেন্টার, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ট্রাস্ট, জ্বালানি ও স্বাস্থ্য খাত সম্পর্কিত গ্রামীণ শক্তি, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। গ্রামীণ শক্তি বলতে এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান এর মতো কিছুটা। এটা হচ্ছে যে সৌরচালিত শক্তি, যেটা পরিবেশ বান্ধব, এটাকে জনপ্রিয় করে তোলার একটি প্রোগ্রাম। কর্মসংস্থান ও শিল্প খাত গ্রামীণ মৎস্য ও গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, অর্থাৎ আমাদের যে হস্তশিল্প জাতীয় যে জিনিসগুলো তৈরি হয় গ্রামের গঞ্জে মানুষের হাতে, এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটিং বাজার করা। গ্রামীণ টেক্সটাইল ও গ্রামীণ ওয়্যার, এই সমস্ত প্রতিষ্ঠানে উনি এমডি বা সিইও।
এছাড়া জাতিসংঘের একাধিক প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তা বিষয়ক যে লিজেন্ডারি ভূমিকা উনি পালন করে থাকেন। সুতরাং ইউনূস যে জাতিসংঘের মহাসচিব হতে পারে এর যথাযথ যৌক্তিক কারণ রয়েছে। এখন এর আসলে লাভ, ইউনূস যদি বাংলাদেশের একজন নাগরিক, সে যদি জাতিসংঘের মহাসচিব হয়, তো অবশ্যই বাংলাদেশের শিল্প, স্বাস্থ্য, বিনিয়োগ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হতে পারে। এবং বিশেষ করে যে ভারতীয় আধিপত্যবাদের যে থাবা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, এই ক্ষেত্রে আমাদের একটি ভালো প্রোটেস্ট ব্যবস্থা হবে। পারমাণবিক বোমার মতো, পারমাণবিক বোমা যেরকম ভয় পায় পাকিস্তানকে ইন্ডিয়া, ঠিক এরকম বাংলাদেশকেও ভয় পাবে। এটা হচ্ছে আমাদের ভালো দিক। খারাপ দিক হলো যে ইউনূস এমন একজন ব্যক্তি যিনি বিশ্বব্যাপী সুদ ছড়িয়ে দেওয়ার যে কর্মসূচি, তার গ্রহণযোগ্য একজন ব্যক্তি। সুদের অভিশাপ, ইসলাম মূল্যবোধের সাথে যার বিশাল একটি কন্ট্রাডিকশন রয়েছে। আর একটা হলো যে উনি পশ্চিমা ধাঁচের মানবাধিকারের সপক্ষে কথা বলেন, কাজ করেন। পশ্চিমারা যেটা মানবিক অধিকার মনে করে, উনি সেটাকে মানবাধিকার মনে করে। যেরকম আপনারা জানেন যে আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র আছে উগান্ডা। এই রাষ্ট্রে একবার সমকামীদের বিচারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। কয়েকজন, বিশেষ করে একজন তার কনজুগাল পার্টনার আর কি সহ ধরা পড়ে এবং তাদের বিচারে মৃত্যুদণ্ড দেওয়ার একটা প্রসেস চলছিল। এ সময় বিশ্বের মোড়লরা যারা একটা বিবৃতি, লিখিত বিবৃতি দিয়েছিল উগান্ডার বিরুদ্ধে, এবং জাতিসংঘের যে বিভিন্ন কর্মসূচি থেকে উগান্ডাকে বহিষ্কার করা হয়েছিল, এবং আমেরিকা জাতিসংঘে উগান্ডার বিভিন্ন নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল। এই সময় যে বিবৃতি দেওয়া হয়েছিল, এই বিবৃতিতে ইউনূসের স্বাক্ষর ছিল। তার মানে ইউনূস যদিও সমকামী ইসলামের জঘন্যতম একটা অপরাধ, তবুও এটাকে যেহেতু মানবাধিকারের আওতায় ফেলে বহির্বিশ্ব, পশ্চিমা বিশ্ব, উনি এটাকে অধিকার মনে করেন। সুতরাং ইউনূস সাহেব যদি জাতিসংঘের মহাসচিব হয়, তার রাষ্ট্র হিসেবে হয়তো আমাদের অনেক বেনিফিট পাবো, কিন্তু 90% মুসলমানের রাষ্ট্র হিসেবে আমরা কোনো বেনিফিট পাবো না। বরঞ্চ বাংলাদেশের জন্য অশনি সংকেত আছে যে বাংলাদেশ তুরস্কের মতো আরবিতে আজান নিষিদ্ধ হয়ে যায় কিনা। বাংলাদেশের পাশে যে খ্রিস্টান রাষ্ট্রের একটা প্রজেক্ট আছে আমেরিকার, ইসরায়েলের যৌথ প্রযোজনায়, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ে ওঠে কিনা ইউনিসেফ তত্ত্বাবধানে। এবং যেহেতু আমাদের বর্তমান সরকার আই হ্যাভ এ প্ল্যান বলে বাংলাদেশে ঢুকেছেন, এবং মনে করা হচ্ছে তিনি ইন্ডিয়া এবং আমেরিকার সাথে একটা সমঝোতার মাধ্যমে দেশে এসেছেন, এবং তার অনেকগুলো প্রমাণও আমরা পেয়েছি যে ইউনূসের সব থেকে প্রিয় ডিপ স্টেটের একমাত্র সদস্য উনি যখন কয়েকজনের সাথে বৈঠক করতেন, তখন তো কয়েকজনের সাথে করতেন, কখনো কখনো তিনি একজনের কাছ থেকে সিদ্ধান্ত নিতেন, সেটা হচ্ছে খলিলুর রহমান। এই খলিলুর রহমান কিন্তু বিএনপি সরকার থেকে গেছে। বিএনপি কিন্তু এনাকে অনেক গালিগালাজ করেছিল অন্তর্বর্তী সরকারের সময়, যে এটাকে বাদ দিতে হবে, ইনি বিদেশি নাগরিক, ইনি দেশের জন্য ক্ষতিকর। রিজভী বিবৃতি দিয়েছিল, সালাউদ্দিন বিবৃতি দিয়েছিল, বিএনপির সবাই মানে হুক্কা হুয়া করে উঠেছিল আর কি, যে ওকে বাদ দিতে হবে। কিন্তু সেই ব্যক্তি কিন্তু তারা রেখে দিয়েছে। তার মানে একটা বিরাট প্ল্যানের অন্তর্ভুক্ত, এটা জিও পলিটিক্যাল প্ল্যানের অন্তর্ভুক্ত, যার কারণে তেনারা তাকে বাদ দিতে পারেননি। সুতরাং ইউনূস জাতিসংঘের মহাসচিব হলে বিএনপির উপরে তার একটা প্রভাব কাজ করবে, এটা বোঝা যাচ্ছে। সুতরাং কাজ বলতে যেটা হবে সেটা হচ্ছে এখানে ইসলামপন্থীরা ব্যাপক চাপে পড়তে পারে, ব্যাপক চাপে পড়তে পারে, আওয়ামী লীগের সময় থেকেও ভয়ঙ্কর চাপে পড়তে পারে। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যেতে পারে, এবং বাংলাদেশের পূর্ব প্রান্তে যে বাংলাদেশের কিছু অংশ, ইন্ডিয়ার কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ার যে প্রজেক্ট আমেরিকার আছে, এই প্রজেক্টের ইউনূসের উপর আস্থা রাখলে আমরা এই প্রজেক্টে ফাঁদে পড়ে যাব। তাই সেই প্রজেক্টে ফাঁদে তো আর
বাংলাদেশে অন্য মানুষ পড়তে চাইবে না, বিএমপি পড়ার সম্ভাবনা আছে, যেহেতু বিএমপি আই হ্যাভ এ প্ল্যান বলে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী রেখে দিয়েছেন, ইউনূসের প্ল্যানে তিনি ক্ষমতায় এসেছেন। সুতরাং বাংলাদেশের কপালে একটি নতুন রাষ্ট্র, ইসরায়েলের মতো একটি ভয়ঙ্কর একটা রাষ্ট্র হয়তো প্রতিবেশী হিসেবে পেতে পারে, এবং বাংলাদেশে ইসলামী তাহজিব তমদ্দন ধুলায় মিশে দেওয়ার জন্য পশ্চিমা ধাঁচের যে গণতান্ত্রিক মানবাধিকারগুলো এখানে আমদানি করা হবে, বিএনপি তার সহযোগিতা করবে। হয়তো আওয়ামী লীগও রিফাইন্ড আকারে ফেরত আসতে পারে, ইসলামপন্থীরা ব্যাপক হারে চাপে পড়তে পারে, এটাই আমার মূল্যায়ন। বাকিটা আল্লাহ রব্বুল আলমিনের উপরেই থাক। আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমাদের জন্যে ইসলাম তাহজিব তামাদ্দুনকে লালন করে আমরা যেন দুনিয়ার জীবনকে পার করতে পারি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।